সাবাত সোলাইমানের সাথে কথা শেষ করেই ড্যানিয়েল দানেশ মোবাইল পকেটে ফেলে বলল, সাবাত সোলাইমান আহত, এক্ষুনি আমাদের মুভ করা দরকার। তাহলে তো সাবাত সোলাইমানের সন্দেহ ঠিক। লোকটি আহমাদ মুসাই, বলল ড্যানিয়েল দানেশের পাশে দাঁড়ানো মিকাইল মৈনাক। ড্যানিয়েল দানেশ এবং তার সহকারী মিকাইল মৈনাক আরও কয়েকজন আজই বেতাঙ্গে এসে পৌঁছেছে। সাবাত সোলাইমানের পাঠানো ছবি দেখে লোকটি যে আহমাদ মুসা তা নিশ্চিত করার পরই কাতান টেপাঙ্গ থেকে এদের পাঠানো হয়েছে আহমাদ মুসাকে বন্দি করার জন্যে নয়, দেখামাত্র হত্যা করার জন্যে। সাবাত সোলাইমান আহমাদ মুসাকে সব সময় চোখে চোখেই রেখেছিল। আহমাদ মুসা যখন সর্দার জামাল উদ্দিনের বাড়িতে প্রবেশ করে তখন নিচে রাস্তায় দাঁড়িয়েছিল সাবাত সোলাইমান। এ সময় এসে পৌঁছে ড্যানিয়েল দানেশরা। মোবাইলে যোগাযোগ হলে সাবাত সোলাইমান তাদেরকে লোকেশন জানিয়ে এখানেই পাঠায়। ড্যানিয়েল দানেশ ও মিকাইল মৈনাক আরও 5 জন সাথীসহ সেখানে পৌঁছে। এসে ড্যানিয়েল দানেশ সাবাত সোলাইমানকে প্রশ্ন করে, সর্দার জামাল উদ্দিনরা তো আমাদের লোক, আহমাদ মুসা সেখানে কেন? আমি দেখেছি বৃষ্টির তাড়া খেয়ে সে প্রথমে তাদের বাড়ির সামনে গিয়ে ওঠে। সর্দার জামাল উদ্দিনের সাথে গত জুমার নামাজে তার পরিচয় হয়েছে, কিন্তু এই কয়দিন সে আসেনি এ বাড়িতে, বলছিল সে। আচ্ছা, তা বুঝলাম। এখন বলুন, আপনি কিছু করণীয় চিন্তা করেছেন কিনা, বলল ড্যানিয়েল দানেশ। হ্যাঁ, আমাদের এখনই এখানে যাওয়া উচিত, কিন্তু একসাথে যাওয়া যাবে না। আহমাদ মুসা সন্দেহ করতে পারে। আমি সাবাত সোলাইমানের কথার মাঝখানে কথা বলে উঠে ড্যানিয়েল দানেশ। থেমে যায় সাবাত সোলাইমান। ড্যানিয়েল দানেশ বলে, ঠিক বলেছেন মিস্টার সাবাত, আহমাদ মুসাকে সন্দেহ করতে দেয়া যাবে না। সে অত্যন্ত বিপজ্জনক। আগাম সন্দেহ করলে তাকে বাগে আনা যাবে না। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আগে বাড়িটা ঘেরাও করে ফেলতে হবে, যাতে তার পালাবার পথ বন্ধ হয়। তারপর প্রথমে আমি একাই যাব মনে করছি। আমি ওদের সবার পরিচিত এবং এখানেই থাকি বলে কেউ কিছু ভাববে না। এই অবস্থায় অতর্কিতে গুলি করে হত্যা করা আমার পক্ষে সহজ হবে। প্রথম দর্শনে আমি এই চেষ্টাটাই করব। আমার চেষ্টা যদি ব্যর্থ হয় তাহলে তোমাদের মোবাইল করব, তাও না পারলে ওয়াম বাটন প্রেস করে সিস্টেমে আমি মিস কল দেব, বলেছিল সাবাত সোলাইমান। এসব কথা সামনে এসে গিয়েছিল ড্যানিয়েল দানেশের। মিকাইল মৈনাকের কথার জবাব এসে বলল, হ্যাঁ, আহমাদ মুসা না হলে গুলি করার দরকার নেই। কথা শেষ করে ড্যানিয়েল দানেশ মোবাইল তুলে একটা কল করল। বলল, তোমরা 3 জন বাড়ির সামনে থাকো, অস্ত্র বাগিয়ে খুব ধীরে ধীরে বাড়ির দিকে আগাও, যাতে তাদের সব মনোযোগ তোমাদের দিকে নিবদ্ধ থাকে। যে তরফেরই হোক, গুলির শব্দ শোনার পর তোমরা বাড়িতে প্রবেশ করবে। মোবাইল বন্ধ করে পকেটে রেখেই বলল ড্যানিয়েল দানেশ, চলো আমরা পেছন দিক দিয়ে বাড়িতে ঢুকব। সর্দার জামাল উদ্দিনের বাড়িটার পেছনের দিকটায় ফলের বাগান, ছোট বড় অনেক গাছ, বড় গাছের বিভিন্ন ধরনের আগাছা। গাছ গাছড়ার আড়াল দিয়ে তারা বাড়ির পেছনে গিয়ে পৌঁছল। বাড়ির কোনো পাশে বা পেছনে কোথাও চাকর বাকরদের যাতায়াত মালপত্র আনা নেওয়ার জন্য একটা দরজা যে থাকবে এটা তারা ধরেই নিয়েছিল। তারা পেয়ে গেল দরজা, পুরো স্টিল শিটের বড় দরজা, ডিজিটাল লক, ভেতর থেকে বন্ধ। ড্যানিয়েল দানেশ পকেট থেকে লেসার বিম কাটার বের করে দরজার লক এরিয়া গোটাটাই কেটে ফেলল। খসে পড়ল কাটা অংশটা, তৈরি হলো টেনিস বল আয়তনের একটা ছিদ্র। দরজাও একটু নড়ে উঠে কিঞ্চিত পেছনে সরে গেল। হঠাৎ একটা অব্যাহত যান্ত্রিক শব্দ কানে এলো ড্যানিয়েলের। দরজায় সৃষ্ট ফাঁক দিয়ে উকি দিল সে। শুনতে পেল অব্যাহত অ্যালার্ম বাজার শব্দ। দেখল ভেতরের ঘরটা আলোকিত, কিন্তু ঘরে কেউ নেই। বুঝে নিল সে যে ডিজিটাল লকের সাথে অ্যালার্ম সংযোগ ছিল। ডিজিটাল লকটা আনলক হলেও অ্যালার্মের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়নি। ড্যানিয়েল দানেশ তাড়াতাড়ি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। দেখে কেটে ফেলা ডিজিটাল লকটি দরজার পাশের দেয়ালের একটা তারের সাথে ঝুলছে। তারটি ছিঁড়ে ফেলল সে। থেমে গেল অ্যালার্ম। ড্যানিয়েল দানেশের সঙ্গে সঙ্গে অন্য সবাই প্রবেশ করল ভেতরে। ভেতরটা কোনো ঘর নয়, আয়তকার একটা প্যাসেজ। অ্যালার্ম থামলেও আতঙ্ক কাটেনি তাদের। অ্যালার্ম বেজেছে, তার অর্থ হলো প্রতিপক্ষের কাছে তাদের আগমনের কথা ঘোষণা হয়ে গেছে। অতএব
শত্রুদের অলক্ষ্যে পেছন দিক থেকে নিরাপদ আক্রমণের যে চিন্তা তারা করেছিল তা পুরোপুরি ভণ্ডুল। প্যাসেজটির সামনে 3 ধাপের একটা সিঁড়ি। সিঁড়ির মাথায় একটা বড় খোলা দরজা। দরজার ওপারটাও আলোকিত। কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকার পর ড্যানিয়েল দানেশ আস্তে আস্তে সিঁড়ির দিকে এগোতে শুরু করল। হঠাৎ সামনে থেকে পায়ের শব্দ শুনতে পেয়ে ড্যানিয়েল দানেশ ছুটে গিয়ে সিঁড়ির পাশে 2 ফুট উঁচু দেয়াল সেটে হামাগুড়ি দেওয়ার মতো করে বসল। তার সাথের অন্যরাও এভাবে গিয়ে দেয়ালে আশ্রয় নিল। এছাড়া তাদের লুকানোর আর কোনো জায়গাই ছিল না। লুকানোর জন্য এটা মোটেও ভালো জায়গা না হলেও যে বা যারা আসছে প্রথমেই তাদের দৃষ্টিতে পড়া থেকে বেঁচে যাবে। তার উপর দেখার জন্য তারা নিশ্চয়ই সিঁড়ি পর্যন্ত আসবে। আসলেই সে বা তারা তাদের হ্যান্ড মেশিন গানের আওতায় এসে যাবে। পায়ের শব্দ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় এই ভাবনা ড্যানিয়েল দানেশের থেমে গেল। সে সতর্ক হয়ে উঠল। তাহলে ওরা নিশ্চয়ই খোলা দরজা দেখতে পেয়েছে, আমরা ভেতরে প্রবেশ করেছি, এটাও নিশ্চয় তারা সন্দেহ করেছে। এই চিন্তা শেষ হবার আগেই অনেকগুলো পায়ের শব্দ ভেসে এলো ড্যানিয়েল দানেশের কানে। পায়ের শব্দগুলো দরজার কাছাকাছি আসতেই একটা শক্ত চাপা কণ্ঠ চিৎকার করে উঠল, সামনে 1 পাও নয়, দাঁড়াও। ঘটনা বুঝতে ড্যানিয়েল দানেশের মুহূর্ত দেরি হল না। আগে যার পায়ের শব্দ শুনেছিল সে নিশ্চয় তাদের আগমন টের পেয়ে দরজার আড়ালে লুকিয়ে অপেক্ষা করছে। এ সময় বাড়ির অন্যরা এসে পৌঁছেছে। প্রথম লোকটি আহমদ মুসা হওয়ার সম্ভাবনাটাই বেশি। এসব কথা ড্যানিয়েল দানেশের মাথায় বিদ্যুতের মতো মুহূর্তেই খেলে গেল। তখন আর কি করা দরকার তার মাথায়ও এসে গিয়েছিল। তাদের কথা বলা, দাঁড়ানোর সুযোগটাকে গ্রহণ করতে হবে। ড্যানিয়েল দানেশের রিভলভার বাগিয়ে আড়াল থেকে লাফিয়ে বের হয়ে এসে দাঁড়িয়েই রিভলভারের টার্গেট ঠিক করতে গেল। কিন্তু দেখল আহমদ মুসার বাম হাত যখন দুজনকে ঠেলে মেঝেই ফেলে দিচ্ছে, তখন তার ডান হাতের মেশিন রিভলভার তার লক্ষ্যে আগেই উঠে এসেছে। ড্যানিয়েল দানেশের টার্গেট স্থির হবার আগেই আহমদ মুসার রিভলভার পরপর 2টি গুলি এসে তার মাথা এবং বুককে বিদ্ধ করল। ড্যানিয়েল দানেশের পেছনে অন্যরাও তার সাথে বেরিয়ে এসেছে। তারাও আহমদ মুসার গুলি বৃষ্টির মুখে গিয়ে পড়ল। ডান দিকে শেষ প্রান্তে এসে দাঁড়ানো একজনই শুধু গুলি করার সুযোগ পায়, কিন্তু তার ডান হাতের মেশিন রিভলভারের গুলি দরজার সাথে তার কৌণিক অবস্থানের কারণে অধিকাংশই দরজাতেই বিদ্ধ হয়। দরজাকে পাশ কাটিয়ে কয়েকটি গুলি শুধু আহমদ মুসার দিকে ছুটে যেতে পারল। তার একটি গিয়ে তার বাম বাহু বিদ্ধ করল, কিন্তু লোকটি টার্গেট অ্যাডজাস্ট করার দ্বিতীয় সুযোগ আর পেল না। তার আগেই ওদিক থেকে গুলি বৃষ্টির মতো ছুটে এসে শিকার হল সে। আহমদ মুসা কয়েক ধাপ এগিয়ে এসে দরজার দুপাশে তাকিয়ে দেখল আর কেউ নেই। মেঝের উপর পড়ে যাওয়া সর্দার জামাল উদ্দিন, আব্দুল কাদের কামাল উদ্দিন উঠে বসেছে। আয়েশা আলিয়াও ছুটে ঘরে প্রবেশ করছিল। আহমদ মুসার বাহু থেকে রক্ত ঝরতে দেখে আতঙ্কিত হয়ে ছুটে এসে বাহু ধরে বলল, স্যার আপনি আহত? আর কোথাও গুলি লাগেনি তো? আহমদ মুসার নজর তখন বাইরের দিকে। 3 জন ছুটে আসছে ঘরের দিকে। আহমদ মুসা আয়েশা আলিয়াকে জোরে পাশের দিকে ঠেলে দিয়ে লাফ দিয়ে ঘরের পূর্ব প্রান্তে মেঝের উপর ঝাঁপিয়ে পড়ে গুলি শুরু করল ওই 3 জনকে লক্ষ্য করে। ওরা 3 জন আহমদ মুসাকে দেখতেই পায়নি। যখন দেখতে পেয়েছে তখন গুলিবর্ষণ শুরু হয়ে গেছে। আক্রমণ কিংবা আত্মরক্ষার জন্যে ওরা কোনো আড়াল নেয়ার সুযোগ পেল না। আর কাউকে না দেখে আহমদ মুসা পেছন ফিরল। আয়েশা আলিয়া সর্দার জামাল উদ্দিনকে লক্ষ্য করে বলল, সরি, আপনাদের একটু ধাক্কা দিতে হয়েছে, আঘাত পাননি তো? আপনি নিজে গুলিবিদ্ধ হয়ে কথা বলছেন? আপনি ওই ধাক্কাটুকু না দিলে তো ওরা না মরে আমরাই আগে মরতাম। সর্দার জামাল উদ্দিন এবং আব্দুল কাদের আহমদ মুসার পাশে এসে দাঁড়ালো। সর্দার জামাল উদ্দিন বলল, আল্লাহর শকর আহমদ মুসা, ঠিক সময়ে তুমি এসে পড়ে সাক্ষাৎ মৃত্যু থেকে আমাদের বাঁচিয়েছ। আপনাদের ওখানে রেখে এসেছিলাম, আপনারা এইভাবে এসে ঠিক করেননি, বলল আহমদ মুসা। বিপদ অ্যালার্ম শুনে আমরা সব ভুলে গিয়েছিলাম। তুমি বিপদে পড়েছ কিনা এ ভয়ে আমাদের পেয়ে বসে, কিন্তু তুমি দরজার আড়ালে কি করছিলে? বলল সর্দার জামাল। অ্যালার্ম শুনে আমি দ্রুত এগিয়ে আসি। তার আগে ওরা ভেতরে প্রবেশ করেছে। আমি বাইরে দরজা খোলা দেখি। আমি দরজার আড়ালে যাই লুকানোর স্থান থেকে ওদের আরও ভেতরে এগিয়ে আনার জন্যে, যাতে ওরা আমাকে দেখতে পাওয়ার আগেই আমার গুলির আওতায় আসে। আমরা দুঃখিত আহমদ মুসা, এভাবে আসাটা আমাদেরকে বিপদে ফেলেছিল।
তোমাকেও বিপদে ফেলেছিল, বলল জামাল উদ্দিন। এখন কোনো কথা নয়, উনি আহত, চলুন ভেতরে, ওকে হাসপাতালে নিতে হবে। আসুন, আমি ডাক্তারকে টেলিফোন করতে যাচ্ছি, বলল আয়েশা। থামো আয়েশা, আগেই ডাক্তার নয়, দেখি আহত স্থানটা, গুলি ভেতরে নাও থাকতে পারে, ছোটখাটো আঘাতের ব্যবস্থা আমিই করতে পারবো, বলল আহমদ মুসা। সর্দার জামাল উদ্দিন বলল, আর কোনো কথা নয়, চলো এবার। সবাই চলতে শুরু করল। কিন্তু আহমদ মুসা, তুমি সবই বলেছ, তবে তুমি কেন বেতাঙ্গ এসেছ সেটাই বলনি, বলল সর্দার জামাল উদ্দিন। ড্রয়িং রুমে বসে সবাই গল্প করছিল। ঠিক কথাটা এখনো বলা হয়নি, এটাই শেষ কথা তো, সে কারণেই এ পর্যন্ত বলা হয়নি, বলে একটু থামল আহমদ মুসা। গম্ভীর হয়ে উঠল তার মুখ। বলল, আপনি কাতান টেপাঙ্গোর রাস্তা চেনেন? হ্যাঁ চিনি, সর্দার জামাল উদ্দিন বলল। এই পথের সন্ধান নেবার জন্যে আমি বেতাঙ্গে এসেছি, বলল আহমদ মুসা। ওখানে কি আমাদের জাবের বঙ্গাসা জহিরুদ্দিন বন্দী আছেন? সর্দার জামাল উদ্দিন বলল। হ্যাঁ সর্দারজি, আহমদ মুসা বলল। সঙ্গে সঙ্গে কোনো কথা এলো না জামাল উদ্দিনের কাছ থেকে। আহমদ মুসা বলল, দুটি রাস্তা চিনি, কাতান টেপাঙ্গোর সঠিক লোকেশনটা জানি না, আর ওই দুই পথের কোনোটাই নিরাপদ নয়। শুরুতে ওদের নজরে পড়ার সম্ভাবনা আছে, ওদের নজর এড়িয়ে সেখানে পৌঁছতে না পারলে ওরা জাবের জহিরুদ্দিনকে হত্যা করবে, এটা নিশ্চিত। আমি সে কথাই বলছিলাম, ওদের চোখে ধুলো দেবার জন্য তাহলে ওই দুই পথ এড়িয়ে তৃতীয় একটি গোপন পথ রয়েছে, সেটারই সন্ধান চাও, বলল সর্দার জামাল উদ্দিন। ঠিক, আহমদ মুসা বলল। সর্দার জামাল উদ্দিন তাকালো নাতি আব্দুল কাদের কামাল উদ্দিনের দিকে, বলল, তুমি কি কাতান টেপাঙ্গো ঢুকেছ? না, ঢুকিনি, বলল আব্দুল কাদের। সর্দার জামাল উদ্দিন তাকালো আহমদ মুসার দিকে, বলল, কাতান টেপাঙ্গো পর্যন্ত রাস্তা আমরা জানি, কিন্তু গত 3 বছর আমরা কাতান টেপাঙ্গো ঢুকিনি, অর্থাৎ কাতান পাহাড় পার হয়ে টেপাঙ্গো ঢোকার গিরিপথ পর্যন্ত যেতে পারব, তারপরের এলাকাটা নিষিদ্ধ, কিছু লোক ছাড়া অন্য সকলের জন্যে। এ অন্য সকলের মধ্যে আপনারাও পড়ছেন? জিজ্ঞাসা আহমদ মুসার। তুমি যা বলো, সে ব্ল্যাক ইগলের প্রধান হাবিব হাসাবার পরামর্শ কমিটির সদস্য এবং তার স্টাফরাই মাত্র ওখানে প্রবেশ করতে পারে, ওদিকের গিরিপথও তারা বন্ধ করে দিয়েছে, বলল সর্দার জামাল উদ্দিন। ওরা কি উপত্যকার এই দুই পথে আসা যাওয়া করে? এই পাহাড়ি পথ ওরা চেনে না? জিজ্ঞেস করল আহমদ মুসা। না, এই পথ ওরা চেনে না। আমরা এবং পাহাড়ের কিছু পরিবার ছাড়া এই পথের সন্ধান কেউ জানে না। নন পাহাড়ি কাউকে আমরা এই পথের সন্ধানও জানাই না, বলল সর্দার জামাল উদ্দিন। আহমদ মুসা বলল, কাতান টেপাঙ্গে যারা ঢুকতে পারে তারা কারা? আমি বলতে চাচ্ছি তারা এদেশীয় কি না। সঙ্গে সঙ্গে উত্তর দিল না সর্দার জামাল উদ্দিন কিংবা আব্দুল কাদের। তারা পরস্পরের মুখ চাওয়াচাই করল, ভাবছিল। একটু পর কথা বলে উঠল আব্দুল কাদের কামাল উদ্দিন, বলল, আগে বিষয়টা আমাদের মাথায় আসেনি, এখন মনে হচ্ছে ওদের কারো চেহারা মালয়ী বা পিওর থাই নয়, আর কারো নামই থাই মুসলমানের মতো নয়। কারো কারো চেহারা থাই চীনা চেহারার সাথে মিললেও অধিকাংশের চেহারাই কিন্তু এ দেশীয় নয়। এ এক ভয়ানক ষড়যন্ত্র। আহমদ মুসাকে আল্লাহ এখানে না নিয়ে এলে আমরা এই ষড়যন্ত্রের কিছুই জানতে পারতাম না। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আহমদ মুসা। সত্যি ষড়যন্ত্র বদনাম মুক্তভাবে বাঁচা এখন আমাদের কাছে বড়। আহমদ মুসা বলল, কি করণীয়? তোমার সাথে কাতান টেপাঙ্গো যেতে আমরা প্রস্তুত। ধন্যবাদ জনাব, আজই রওনা হতে চাই, আহমদ মুসা বলল। আমি কিন্তু যাচ্ছি, বলল আব্দুল কাদের কামাল উদ্দিন। সাথী পেলে আমি খুশি হব, বিশেষ করে তোমাদের মতো সাথী। চলো তৈরি হই, বলল আহমদ মুসা। সবাই উঠে দাঁড়ালো। সর্দার জামাল উদ্দিন আহমদ মুসাকে নিয়ে বাইরে বেরোবার জন্যে পা বাড়াল। শাহ রোড বা কিং রোড কোনো রোড নয়, উঁচু নিচু এবড়ো থেবড়ো এবং ছোট বড় পাথরে ঢাকা একটা শুকিয়ে যাওয়া নদীর মতো প্রলম্বিত চ্যানেল। দিগন্ত প্রসারিত শাহ রোড, কিং রোড নামক চ্যানেল ধরে এগিয়ে যাচ্ছে আহমদ মুসা, সাথে সর্দার জামাল উদ্দিন ও কামাল উদ্দিন। আগে হাঁটছিল আব্দুল কাদের কামাল উদ্দিন, মাঝখানে আহমদ মুসা, আর পেছনে সর্দার। চ্যানেলের দুপাশে উঁচু নিচু পাহাড়ের সারি, পাথরের স্তূপ এবং মাঝে মাঝে এদিক সেদিক গিরিগুলি পথ। আব্দুল কাদের এক জায়গায় চ্যানেলের পথ পরিত্যাগ করে পশ্চিম দিকে সংকীর্ণ এক গিরিপথে প্রবেশ করল। আমরা কিং রোডের চ্যানেল ছাড়ছি, ভুল হচ্ছে না তো? আহমদ মুসা বলল। স্যার, সামনে গিয়ে কিং রোড একটা খোঁজ শেষ হয়ে গেছে। পেছনে না তাকিয়েই বলল আব্দুল কাদের।
পূর্ব দিকেও তো গিরিপথ দেখছি, আমাদের তো যেতে হবে পূর্ব দিকেই, কাতান টেপাঙ্গ তো ওদিকেই। আবার আহমাদ মুসার জিজ্ঞাসা, স্যার পূর্ব দিকের রাস্তা ঘুরে ফিরে আমাদের ফেলে আসা অনেক পেছনে কিং রোডে গিয়েই উঠেছে, পথভ্রষ্ট করার এক গোলক ধাঁধা ওটা, বলল আব্দুল কাদের কামাল উদ্দিন। আব্দুল কাদেরের পেছন থেকে তার দাদা সর্দার জামাল উদ্দিন বলে উঠল, ভাই আহমাদ মুসা পশ্চিম পাশে ও পেছনে আরও কিছু পশ্চিমমুখী পথ এ পথের মতোই রয়েছে, ওগুলোর কোনটা দিয়েই লক্ষ্যে পৌঁছা যাবে না। ওসবের সবগুলো কোনোটা পাহাড়ের দেয়ালে, কোনোটা গিরিখাদের মুখে গিয়ে শেষ হয়ে গেছে। মাত্র এ একটি পথই নানা গোলকধাঁধা পেরিয়ে কাতান টেপাঙ্গ দেয়াল পর্যন্ত পৌঁছেছে। পাহাড়ের এই পথ ধরে ঘণ্টা দুয়েক চলল। পথটির দুপাশে অনেক গলিপথ এবং প্রশস্ত পথও তারা পেল। ঘণ্টা তিনেক চলার পর একটা প্রশস্ত চ্যানেলে তারা আবার ফিরে এলো। আহমাদ মুসা খুশি হয়ে বলল, 3 ঘণ্টা পর কিং রোড আবার আমরা পেলাম। হাসল আব্দুল কাদের, বলল, স্যার এটা শেষ বাধা, এটা একদম কিং রোডের মতো, কিন্তু কিং রোড নয়। এটা ধরে এগোলে পাহাড়ের ডান পাশে অর্থাৎ পশ্চিম প্রান্তের লেকে গিয়ে পড়তে হয়। আব্দুল কাদের কিং রোডে উঠেছে। আহমাদ মুসা কিং রোডে উঠতে গিয়ে শেষ পাহাড়টার পাশ ঘিরে গিরিপথ অতিক্রম করছে। হঠাৎ ক্ষয়ে যাওয়া বিছানায় পাথরের মাঝামাঝি স্থানে অমসৃণ বৃত্ত, বৃত্তের নিচের দিকে গভীর পুরনো কিছু সুশৃঙ্খল রেখা দেখে আহমাদ মুসা থমকে দাঁড়ালো। এগুলো পাথরটার দিকে দাঁড়ালো তার পাশে। পকেট থেকে টিস্যু পেপার বের করে পাথরের উপরটা মুছল সে। মুখ উজ্জ্বল হয়ে উঠল তার। যা ভেবেছিল তাই, সুশৃঙ্খল রেখাগুলো আরবি ক্যালিগ্রাফি। সর্দার জামাল উদ্দিন, আব্দুল কাদের কামাল উদ্দিন সবাই কাছে এসে দাঁড়িয়েছে, তাদের চোখে মুখে বিস্ময়। ক্যালিগ্রাফির লেখা চোখে পড়ল আহমাদ মুসার। ক্যালিগ্রাফিতে একটা শব্দই রয়েছে, তা হল তাহতা, অর্থাৎ নিচে। আহমাদ মুসা মুখ ফেরালো সর্দার জামাল উদ্দিনের দিকে, বলল, ক্যালিগ্রাফিক স্টাইলে এখানে আরবি শব্দ লেখা। আরবি শব্দ? কি শব্দ লেখা? বলল সর্দার জামাল উদ্দিন। তার কণ্ঠে উত্তেজনা। আহমাদ মুসা বলল, নিচে। নিচে অর্থ কি? বলল সর্দার জামাল উদ্দিন। আহমাদ মুসা ভাবছিল, বলল, এটা একটা সংকেত হতে পারে, পাথরটার নিচে দেখতে হবে। বলে আহমাদ মুসা হাত দিয়ে চাপ দিয়ে পাথরটা পরীক্ষা করল। পাথরটা বড়, কিন্তু খুব বড় নয়। পাথরটা নড়ল না বটে, কিন্তু কিছুটা লুজ হলো মনে হচ্ছে। আসুন জনাব, আমরা পাথরটার তলাটা দেখি, বলল আহমাদ মুসা। 3 জনে পাথরটার একটা প্রান্ত ধরে উল্টে ফেলল। পাথরের তলদেশটির 4 প্রান্ত এবড়ো থেবড়ো হলেও মাঝখানটি বিস্ময়করভাবে মসৃণ। এ মসৃণ জায়গায় খোদাই করা গাছের ছবি। গাছের ছবিটা দেখে আহমাদ মুসা তাকালো চারদিকে। না, কোথাও কোনো গাছের চিহ্ন নেই। স্যার, পাথরের তলায় ওটা তো গাছ মনে হচ্ছে, বলল আব্দুল কাদের কামাল উদ্দিন। হ্যাঁ আব্দুল কাদের, বলে আহমাদ মুসা টিস্যু পেপারটি কুড়িয়ে নিয়ে পাথরের গা ভালোভাবে পরিষ্কার করল। গাছটার শাখা প্রশাখা পরিষ্কারভাবে চোখে পড়ল তার। আহমাদ মুসা নিশ্চিত যে ক্যালিগ্রাফির সংকেত অনুসরণে পাথরের তলায় গাছ যখন পাওয়া গেছে, তখন গাছও একটা সংকেত হবে, অথবা এর কোনো অর্থ অবশ্যই থাকবে। হঠাৎ আহমাদ মুসার চোখ দুটি তার আরও তীক্ষ্ণ হয়ে উঠল। দেখল যেন আরও ভালোভাবে। গাছের উপর চোখ রেখে মনে হচ্ছে, জনাব, সুখবর, রাজভাণ্ডার পেয়ে গেছি। আহমাদ মুসার ঠোঁটে হালকা হাসি। সর্দার জামাল উদ্দিন, আব্দুল কাদের কামাল উদ্দিন ঝুঁকে পড়ল। আহমাদ মুসা বলল, দেখুন, গাছের মাঝ বরাবর ডান থেকে বামে গাছের খোদাই করা ডালগুলো সংযুক্ত অংশের উপর ভালো করে চোখ রাখুন, দেখবেন আরবি শব্দ তৈরি হয়ে যাচ্ছে। সর্দার জামাল উদ্দিন বলল ধীরে ধীরে, হ্যাঁ ভাই আহমাদ মুসা, সেরকমই তো মনে হচ্ছে, কিন্তু পড়তে পারছি না। আইন মিম ছাড়া আর কোনো অক্ষর স্পষ্ট নয়। হাসল আহমাদ মুসা, বলল, স্পষ্ট হবে, আর একটু খুঁটিয়ে দেখুন। সবগুলো তারা খুঁটিয়ে দেখল। শব্দটা মিলে যাচ্ছে। লেখা গানিমাত। আহমাদ মুসা শব্দটা উচ্চারণ শেষ হতেই জামাল উদ্দিন বিস্ময় আনন্দে চিৎকার বলল, মানে মাল, ধন সম্পদ? তাহলে এখানে কি কিংবদন্তির সেই ধন সম্পদের একটা ভাণ্ডার লুকানো আছে? তুমি কি সেই খবরের কথা বলছো? গনিমত মানে সহজে ধন সম্পদ লাভ হয়। যুদ্ধ জয় থেকে সম্পদ লাভ করা যায় বলে একে মালে গনিমত বলে। আহমাদ মুসা বলল, ভাই আহমাদ মুসা, সত্যিই তুমি মনে করছো এখানে ধন ভাণ্ডার আছে? গনিমত শব্দ কি সেদিকে ইঙ্গিত করছে? বলল সর্দার জামাল উদ্দিন। আহমাদ মুসা কথা বললেও তার অনুসন্ধানে চোখ পাথরের গাছ ও আশেপাশে
গনিমত বা সহজলভ্য ধনভাণ্ডারটি এখানে কিংবা কোথাও তার ইঙ্গিত খুঁজে ফিরছিল। হঠাৎ আহমদ মুসার চোখে পড়ল গাছের গোড়ার ঠিক নিচের পাথরে খোদাই করা চোখের মতো স্পষ্ট একটা মিমের পরে আর একটা তীর আঁকা। তীরের মাথায় একটা 1 লেখা, তারপর তীর, তীর চিহ্নের পর 2 লেখা, এরপর তৃতীয় তীর, তারপর 3 লেখা। লক্ষণীয় বিষয় হল তৃতীয় তীরের মাথা নিম্নমুখী, 3 অঙ্কের মাথাও নিচের দিকে। আহমদ মুসা অঙ্কের এই সংকেতটি দেখালো সর্দার জামাল উদ্দিনকে। আগ্রহ ভরে দেখল তারা আব্দুল কাদেরও। ভাবছিল আহমদ মুসা, ভাবছিল ধনভাণ্ডার কোথায় লুকানো আছে এ নিয়ে নয়, ভাবছিল ধনভাণ্ডার উদ্ধার আগে না কাতান টেপাঙ্গ যাওয়া আগে। সংকেত কোন দিকে? দক্ষিণের দিকে অবশ্যই নয়। আহমদ মুসা বলল, দেখুন অঙ্কগুলো, মিম অর্থাৎ মাগরিব এর প্রথম বর্ণ, অতএব ইঙ্গিতটা মাগরিব তথা পশ্চিম দিকে। বলল আহমদ মুসা। 1, 2, 3-এর ব্যাখ্যা কি? বলল আব্দুল কাদের। পশ্চিম দিকে পরপর 3টি স্থান অথবা 3টি পাহাড়কে নির্দেশ করা হয়েছে। তৃতীয় স্থান বা পাহাড়ের কোথাও লুকানো রয়েছে ধনভাণ্ডার। আহমদ মুসা বলল। সবাই তাকালো পশ্চিমের পাহাড়ের দিকে। সামনে পাহাড়ের বহু টিলা। তারা যে টিলায় দাঁড়িয়ে, সেখান থেকে প্রথম টিলাটা 200 গজের মতো দূরে হবে, দ্বিতীয় টিলার দূরত্ব হবে 500 গজের মতো, আর তৃতীয় টিলাটি কমপক্ষে আধা মাইল। তৃতীয় টিলাকে টার্গেট ধরে ওই টিলাতেই তাদের যেতে হবে। গাছওয়ালা পাথরটি উল্টিয়ে আগের অবস্থায় রেখে আহমদ মুসা ঠিক পশ্চিমমুখী হয়ে 20তম হাতের জায়গায় এলোমেলো এবড়ো থেবড়ো 3টি পাথর পাওয়া গেল। 3টি আরবি 1 লেখা পাওয়া গেল। প্রত্যেকটি 1 অঙ্কের সাথে রয়েছে একটি নির্দেশক তীর। তীরের ফলকের সামনে মিম মাগরিব, দ্বিতীয়টিতে জিম অর্থাৎ জনুব দক্ষিণ, তৃতীয়টির সামনে শিন অর্থাৎ শিমাল উত্তর। আলোচনা করে পশ্চিমে যাবার সিদ্ধান্ত নিল, কিন্তু হঠাৎ আহমদ মুসার মনে হলো পশ্চিমে যেতে হবে আগে থেকেই জানা। তাহলে 3 দিকের এই ধাঁধা সৃষ্টির উদ্দেশ্যটা কি? আহমদ মুসা স্মরণ করল সংকেতওয়ালা পাথরটির গাছের মিমটির কথা। মিমটি যেখানে কোনো অঙ্কের সাথে ছিল না, ছিল প্রথম 1 অঙ্কের পেছনে তীরের পেছনে, অর্থাৎ ওই মিমটি যেখানে শুধু দিক জ্ঞাপক ছিল না, ছিল মূল সংকেত। সুতরাং মিমকেই অনুসরণ করতে হবে। আমাদেরকে উত্তর দিকে 20 গজ চলতে হবে, বলল আহমদ মুসা। সর্দার জামাল উদ্দিন আব্দুল কাদের দুজনে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকালো আহমদ মুসার দিকে। আহমদ মুসা তাদের মিমের রহস্য খুলে বলল। বিস্ময় তাদের চোখে মুখ থেকে গেল না, তারা অনুসরণ করতে লাগলো তাকে। এবার পশ্চিম দিকে 20 হাত যাবার পালা। সবাই তাকালো পশ্চিম দিকে 20 হাত দূরে এই পাহাড়ের সবচেয়ে উঁচু অংশ। এটাই মূল অংশের পাহাড়। ওখানে পৌঁছার একটাই সংকীর্ণ গিরিপথ। গিরিপথের দুপাশে গভীর গিরিখাদ। সে সংকীর্ণ গিরিপথ ধরে তারা এগোল। 10-12 হাত দূরত্বের স্বল্প পথ পেরিয়ে পাহাড়ের গলিতে গিয়ে পৌঁছল। গলিটির দক্ষিণ দিকে মূল পাহাড়, আর পশ্চিম উত্তর পূর্ব দিকে পাহাড়ের দেয়াল। পূর্ব দিকের দেয়ালে মাত্র একটি সংকীর্ণ পথ। এই গলিপথে তারা এগোল আরও 20 হাত। আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছে গেছি। আমি নিশ্চিত এই পাথরটি ধনভাণ্ডারের মুখের তিলক। এটা সরালেই সেই ধনভাণ্ডার উন্মুক্ত হবে। আহমদ মুসা বলল, আমার একটা প্রশ্ন। আমরা একটা মিশনে এসেছি, হঠাৎ আমরা একটা রাজভাণ্ডারের মুখোমুখি হয়েছি। যদি সংকেতের বক্তব্য সত্য হয়, এখন আমাদের করণীয়টা কি? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের কামাল উদ্দিন বলল, মিশনটা আগে সমাপ্ত করা দরকার, ওটা বেশি জরুরি। আহমদ মুসার মুখ উজ্জ্বল হল। আহমদ মুসা থামতে সর্দার জামাল উদ্দিন বলল, আমিও তোমাদের সাথে একমত। তবে আমরা সংকেত ধরে এত দূর এলাম, সেটা কি তা আমরা এখনও জানি না। আমি মনে করি আমাদের এই জানার কাজটা কমপ্লিট হওয়া দরকার। আপনার কথাতেও যুক্তি আছে জনাব। যে অনুসন্ধিৎসায় আমরা এ পর্যন্ত এসেছি তা শেষ করা দরকার। ধন্যবাদ স্যার, এটাই ঠিক সিদ্ধান্ত, বলল আব্দুল কাদের। একার পক্ষে তো সম্ভব নয়, আসুন সবাই মিলে পাথরটাকে সরাতে চেষ্টা করি, বলে পাথরের দিকে এগিয়ে এল আহমদ মুসা। 3 জন মিলে পাথরটা সরিয়ে পাশের একটা পাথরে ঠেস দিয়ে রাখল। পাথর সরাতেই তার নিচে দেখা গেল পাথরকুচি মাটিতে নিচটা ভর্তি। স্থানটা গোলাকার। আগ্রহের সাথে সবাই দেখছিল স্থানটা। জমাট বাঁধা পাথর, মাটির মধ্যে 2টো চেইন, সবারই একসাথে নজরে পড়ল। 3টি হাত একসাথে সেদিকে এগোলো। আহমদ মুসা হাত টেনে নিয়ে বলল, আমার মনে হয় পাথর ও মাটি কোনো কন্টেনারে আটকে আছে। 2 চেন ধরে টানলে ওটা বেরিয়ে আসবে। তাই হলো। আব্দুল কাদের জামাল উদ্দিন দুজন 2 চেন ধরে কিছুক্ষণ টানাটানি করতে টবের মতো উপরে প্রসারিত
পেছনটা সরু একটা কন্টেনার বেরিয়ে এলো। কন্টেনারের চেন দুটি পিতলের তৈরি, কিন্তু বিবর্ণ হয়ে গেছে, চেনার কোনো উপায় নেই। কন্টেনারটির পাশে রেখে দিল তারা। পাথর মাটির মধ্য থেকে কন্টেনার সরিয়ে নেবার পর ভেতরে গেল গুহার গোলাকার মুখে জুড়ে কালো একটা ঢাকনা মুখ, ফুট দেড়েক নিচে। আহমদ মুসা হাত ঢুকিয়ে ঢাকনাটা স্পর্শ করে বুঝল ওটা ধাতব। ঢাকনার মাঝখান দিয়ে ধারার একটি রিং পেল সে। রিং ধরে ঢাকনা উপরে তোলার চেষ্টা করতে গুটিয়ে ছোট হয়ে গেল। সঙ্গে সঙ্গে চোখ ধাঁধিয়ে গেল সকলের। গোটা গুহা জুড়ে সোনালি সূর্যের ঝিলিক, গুহা ভর্তি অঢেল সোনার মোহর। আলহামদুলিল্লাহ বলে উঠল আহমদ মুসা। স্বর্ণমুদ্রার উপরে আয়তকার একটা বাক্স দেখতে পেল সে। আহমদ মুসা ঝুঁকে পড়ে বাক্সটি তুলে নিল। বাক্সটি সোনার। বাক্সটি উল্টে আহমদ মুসা মনে হলো এয়ার টাইট লক। বাক্সের মূল অংশ ঢাকনা ও মুখে ভিড়ানো। খোলার কৌশল খুঁজতে গিয়ে বাক্সের দুপাশে মূল অংশের উপর ঢাকনার প্রান্ত ঘেঁষে বুড়ো আঙ্গুলের ছাপ আঁকা দেখল। বুঝল এ দুই স্থানে বুড়ো আঙ্গুলে চাপ দিতেই বলা হয়েছে। এই বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিল আহমদ মুসা। সঙ্গে সঙ্গে উপরের ঢাকনাটা ছিটকে উপরে উঠে গেল। বাক্সে 3 খণ্ড চামড়ার কাগজ, সুন্দর মসৃণ, একসময় সাদা ছিল, এখন বিবর্ণ, তাতে আরবি লেখা কালো কালিতে। সকলের চোখে অপার অনুসন্ধিৎসা। কি লেখা আছে? সবাই সাবধানে হাত নিয়ে দেখল কাগজ। সর্দার জামালউদ্দিন বলল, আমার যাবার আগে কি কাগজ সেটা জানতে চাই। তাই আহমদ মুসা, তোমার কি মত? তুমি পড়বে কাগজটা? হেসে আহমদ মুসা বলল, আমি সেটাই ভাবছি। না পড়ে না জেনে সামনে যেতে মন চায় না। তাহলে পড়ুন। আহমদ মুসা পড়া শুরু করল। লেদার পেপার থেকে পড়ছিল আহমদ মুসা। আমি আব্দুল আজিজ মালিকি, মালয় রাজ্যের হতভাগ্য মুসলমান। পরাজিত রাজ্যহারা হয়ে পালিয়ে এসেছি এ কোহেতান পাহাড়ে আশ্রয় নেবার জন্যে এবং আমার এ অর্থ কড়ির একটা কিনারা করার জন্যে। যুগ বহু যুগ, শতবর্ষ বা বহু শতবর্ষ পরে যিনি বা যারা এ গনিমত পাবেন তারা নিশ্চয় এ সম্পদের ইতিহাস জানতে আগ্রহী হবেন। তাদের জন্যেই আমার ও আমাদের সম্পর্কে কয়েকটি কথা। এই ধনভাণ্ডার মালাকি আল ফালাহ সালতানাতের। মালাকি আল ফালাহ সালতানাত গঠিত হয় প্রায় 400 বছর আগে মালয়ের পশ্চিম উপকূলের মালাক্কা বন্দর শহরে। আমার পিতামহের পিতামহ শাইখ ওয়াকিল বিন ওয়ালিদ একজন ব্যবসায়ী, ইসলাম ধর্মের প্রচারক। এই উপলক্ষে মালয় অঞ্চলে এসেছিলেন এবং ইসলামের প্রচারের নেশাতে তিনি একসময় মালাক্কা অঞ্চলে বসতি স্থাপন করেন। সময়টা খ্রিস্টীয় 1396 সাল। একসময় মালাক্কা অঞ্চলে স্থানীয় অস্থানীয় মিলে মুসলমানদের সংখ্যা প্রচুর হয়ে দাঁড়ায়। তরুণ ওয়াকিল ইবনে ওয়ালিদ তাদের সামনে দাঁড়ান। অবস্থার কারণেই প্রতিষ্ঠিত হয় মালাক্কা আল ফালাহ সালতানাত। সুলতান আমার পিতামহের পিতামহ শেখ ওয়াকিল বিন ওয়ালিদ পরবর্তী 21 বছরের মধ্যে মালয়ের এ অঞ্চল শান্তি সমৃদ্ধ দেশে পরিণত হয়, আর বন্দরনগরী মালাক্কা হয়ে দাঁড়ায় গোটা অঞ্চলের ট্রেডিং ক্যাপিটাল। তবে শান্তির ঘরে আগুন লাগে শীঘ্রই। 1511 সালের এক কুলগ্নে পর্তুগিজরা এসে নোঙ্গর করে মালাক্কাতে। সমুদ্রে যেমন তারা ছিল জলদস্যু, তেমন স্থলেও তারা সুযোগ মতো লুটতরাজ শুরু করল। সমৃদ্ধ মালাক্কাকে তারা ভালোভাবেই টার্গেট করে। শীঘ্রই তাদের সৈন্য এবং যুদ্ধ জাহাজে ছেয়ে যায় মালাক্কা। মালাক্কা আল ফালাহ সালতানাতের সমৃদ্ধি ছিল, কিন্তু সে অনুযায়ী শক্তি ছিল না। তাদের আন্তরিকতা ছিল, দেশপ্রেম ছিল, কিন্তু কূটনৈতিক অনেক পেছনে ছিল। পর্তুগিজরা দখল করে নিল মালাক্কা সহ সংশ্লিষ্ট অঞ্চল। মালাক্কা আল ফালাহ সালতানাত মধ্যাঞ্চলীয় পাহাড়ের এপাশের কেলান্তান অঞ্চলে চলে আসে। মালাক্কা বিপর্যয়ে আমাদের কোনো শিক্ষা হয় না। কেলান্তানে আশ্রয় পাওয়ার পর আল ফালাহ সালতানাত আয়েশের কোলে গা ভাসিয়ে দিল এবং সম্পদ ও শান্তির খোঁজে আবার পাগল হয়ে গেল। সম্পদকে শক্তি বাড়াবার কাজে ব্যবহার না করে সম্পদ দিয়ে শুধু সম্পদ বাড়াবার কাজেই চলল। ওদিকে মালাক্কারের মালাক্কা এবং উপকূলীয় অঞ্চল 1641 সালের দিকে পর্তুগিজের হাত থেকে ডাচদের হাতে চলে যায়। যা করা উচিত ছিল মালাক্কা আল ফালাহ সালতানাতের, তা করল ডাচরা। পরবর্তী 50 বছরে কিছু পরিবর্তন ঘটল জনশক্তির ক্ষেত্রে। ডাচদের দ্বারা বিতাড়িত হয়ে ইন্দোনেশিয়া, সেলেভিস দ্বীপাঞ্চল ছেড়ে হাজার হাজার মালাক্কা মালয় অঞ্চলে চলে আসে। তখন একটা জাগরণ হলো।
এবং 1700 শতকের দিকে সকলের সমন্বয়ে মালাই রাষ্ট্র গঠিত হল। মালাকা আল ফালাহ সালতানাতও এ রাষ্ট্রের একটা অঙ্গ হিসেবে যোগদান করল, কিন্তু দেখা গেল আসল শিক্ষা তাদের তখনও হয়নি। শক্তির চেয়ে সম্পদ আহরণের দিকে তাদের মনোযোগ নিবদ্ধ থাকল। চারদিকের পরিস্থিতি কি, সময়ের কি দাবি, সেদিক থেকে তারা চোখ বন্ধ করেই রাখল। পরবর্তী 100 বছরে তাদের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হল না। এর ফলে মালয় রাষ্ট্র পারল না, কিন্তু ব্রিটিশরা 1820 সালের দিকে মালাকা অঞ্চল, পেনাঙ্গ, সিঙ্গাপুর দখল করে নিল। আরও 100 বছর পার হল। ব্রিটিশদের ষড়যন্ত্র আরও সামনে অগ্রসর হল, তাদের শক্তি বাড়াল, কিন্তু মালয় রাষ্ট্র, মালাকা আল ফালাহ সালতানাত প্রভৃতির দেশীয় শক্তির অনৈক্য এবং দুর্বলতা আরও বেড়ে গেল। আর এই সময়ে ব্রিটিশরা গোটা মালয় উপদ্বীপ দখল করে নিল। যে সময় ব্রিটিশ সৈন্যরা কেলান্তান দখল করে, সে সময় কেলান্তানের মালাকা আল ফালাহ সালতানাতের দুর্ভাগ্য সুলতান আমিই ছিলাম। যেদিন রাজধানী মালাকা সানির 50 মাইল দূরের শেষ দুর্গের পতন ঘটল ব্রিটিশদের হাতে, তখনই আমাদের পরাজয় সম্পূর্ণ হয়ে যায়। আমি রাজধানী ত্যাগ করলাম, পরিবার ও সম্পদ সাথে করে নিয়ে। কিন্তু এই সম্পদের এক কপর্দকও আমি রাখলাম না আমার পরিবারের জীবিকা নির্বাহের জন্যে। যতদিন বাঁচব পরিশ্রম লব্ধ আয় দ্বারা জীবন নির্বাহ করে অতীতের কৃত পাপের কিছু প্রায়শ্চিত্ত হলেই তা করব। রাজভাণ্ডার থেকে আনা সব অর্থই এ গুহায় জমা রাখলাম, এই আশায় যে এই সম্পদ দিয়ে আমরা যা করিনি, করতে পারিনি, তার কিছুটা হলেও এই সম্পদ দিয়ে কেউ হয়তো শক্তি অর্জন করবেন। আর আমার মন বলছে এমন লোকই এ অর্থের সন্ধান পাবেন। আমার মন থেকে আসা এই কথাটা আর এই প্রার্থনা মহান আল্লাহর কাছে আমি করি। পড়া শেষ হলো আহমদ মুসার। পড়তে পড়তে আহমদ মুসার মন বেদনায় ভারী হয়ে উঠেছিল। ছোট 3 খণ্ড কাগজের কথায় মালয় অঞ্চলের 400 বছরের ইতিহাস যেন তার সামনে জীবন্ত হয়ে ওঠে। সে ইতিহাস বেদনার, ব্যর্থতার, সব হারানোর এক অসহনীয় যন্ত্রণার। সর্দার জামাল উদ্দিন, আব্দুল কাদের, তারাও বিষণ্ণ, গম্ভীর, তাদের চোখেও জল। নীরবতা ভাঙল আহমদ মুসা। কাগজের টুকরোগুলো সোনার বাক্সে পুড়ে তা বন্ধ করতে করতে বলল, বলুন জনাব। সর্দার জামাল উদ্দিনকে লক্ষ্য করে কথাটি বলল আহমদ মুসা। যে উপলব্ধি হয়েছে এই বক্তব্যে, সে উপলব্ধি যদি তখন মুসলিম শাসকদের হতো, তাহলে এলাকার ইতিহাস ভিন্ন হতো, বলল সর্দার জামাল উদ্দিন। শুধু এ এলাকার নয়, গোটা বিশ্বের ইতিহাস ভিন্ন হওয়ার কথা ছিল, কিন্তু এ উপলব্ধি সেদিন কোনো মুসলিম শাসকের ছিল না। মুসলমানরা তাজমহল, আলহামরা গড়েছে, কিন্তু ক্লাইভ ফার্ডিন্যান্ডদের ষড়যন্ত্র মোকাবিলার শক্তি অর্জন করেনি। আজও কি উপলব্ধি হয়েছে স্যার, বলল কামাল উদ্দিন। তার কণ্ঠ ভারী। হয়নি আব্দুল কাদের। হলে আল্লাহর দেয়া অঢেল পেট্রোডলার, আকাশস্পর্শী ইমারত, মসলিন হাইওয়ে নির্মাণ হবার আগে অন্তত আত্মরক্ষার জন্য স্বনির্ভর একটা ব্যবস্থা গড়ে উঠত, আহমদ মুসা বলল। তারও কণ্ঠ ভারী। কথা শেষ করে সোনার বাক্সটি আবার স্বর্ণমুদ্রার স্তূপের উপর রেখে বলল, আমাদের এখানকার কাজ শেষ, আসুন গুহামুখটা বন্ধ করি। আহমদ মুসা উঠে দাঁড়ালো সর্দার জামাল উদ্দিন আব্দুল কাদেরও। ভাই আহমদ মুসা, এই স্বর্ণমুদ্রাগুলো শুধু টাকায় নয়, আমাদের পূর্বপুরুষদের অমিতাচার, ব্যর্থতার ইতিহাস, সাক্ষী, শিক্ষা হয়ে আমাদের জন্য থাকবে, বলল সর্দার জামাল উদ্দিন। তারও কণ্ঠ ভারী। ঠিক বলেছেন জনাব, বলে আহমদ মুসা গুহামুখ বন্ধের কাজে মন দিল। কাজে লাগলো সকলেই। গুহামুখ বন্ধ হয়ে গেল। আহমদ মুসারা বেরিয়ে এলো পাহাড়ের সেই গলিপথ থেকে, পাহাড় থেকে উঠে এলো তারা কিং রোডে। আবার তাদের মিশনের সেই যাত্রা শুরু হলো নতুন করে। লক্ষ্য কাতান টেপাঙ্গ। আগের মতোই আগে আগে চলছে আব্দুল কাদের, কামাল উদ্দিন, মাঝখানে আহমদ মুসা, সবার পেছনে সর্দার জামাল উদ্দিন। আলহামদুলিল্লাহ, সাইমুন সিরিজের 44 নম্বর বই এখানেই শেষ হলো। পরবর্তী বই বসফরাসের আহ্বান। আগামী বইটি শোনার জন্য আহ্বান করছি এবং চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে শেয়ারের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।